মেম্বাররা যারা জিতেছেন, যারা হেরে গেছেন, যারা প্রস্তাবক হয়েছিলেন, যারা সমর্থক হয়েছিলেন, যারা দেওয়াল লিখেছেন, যারা বাড়ি বাড়ি ক্যাম্পেইন করেছিলেন, পঞ্চায়েতের ভোটে পোলিং এজেন্ট হয়েছিলেন, কাউন্টিং এজেন্ট হয়েছিলেন, ইলেকশনে দাঁড়িয়ে থাকার জন্য কোথাও কোথাও মারপিট করতে হয়েছে, যারা গোটা পরিবার নিয়ে মাসের পর মাস বাইরে থেকে থাকতে বাধ্য হয়েছেন, তারপরেও এখানে যারা পঞ্চায়েতের মেম্বারের জিতে সার্টিফিকেটটা নিয়ে এসেছেন, এই গোটা এলাকার তেসিমলা পঞ্চায়েতের সমস্ত লড়াকু সাধারণ মানুষ এবং মা বোনেদেরকে আমাদের পার্টির পক্ষ থেকে লাল সেলাম। লড়াই তো এইভাবেই হয়, লড়তে গেলাম, লড়তে দিল না, পিঠ দেখিয়ে চলে এলাম, সেভাবে লড়াই হয় না। লড়াইটা ওইভাবেই হয় যে যেটা লড়তে এসেছি, যেটা জিততে এসেছি, সেটা শেষ অবধি দেখে তারপরে ছাড়বো। আর তেসিমলা গ্রাম পঞ্চায়েতের আমাদের পার্টির কর্মীরা, আমাদের মেম্বাররা, এখানকার সাধারণ মানুষেরা সেই লড়াইটাই লড়েছেন। সামনের এই লোকসভা নির্বাচনে যেটা 19 তারিখ হতে চলেছে, সেই নির্বাচনে আপনাদের কাছে আমাদের একটা প্রশ্ন। ওরা ভোট লুট করে নিয়ে, রিকাউন্টিং করিয়ে, পুলিশকে, বিডিওকে রাস্তায় নামিয়ে, আমাদের জেতা সিটগুলোকে কেড়ে নিয়ে ওরা আমাদেরকে অপমান করেছে, তো করেনি? মানুষ ভোট দিল একজনকে, আর ওরা জোর করে অন্যজনকে জিতিয়ে দিল, অপমান করলো না? করেছে তো। আর আমরা আমাদের গ্রামকে, আমাদের গাঁকে আমরা মা বলি, আর যারা আমাদের মাকে অপমান করে তাদের কোনো ক্ষমা হয় না। তাই পঞ্চায়েতের ভোটে যে অপমান ওরা করেছে, তার বদলা এই লোকসভা ভোটেই নিতে হবে। এখনো অবধি যে বুথগুলোতে আমাদের পা পড়েনি, সেখানে পা ফেলতে হবে। अभी तक जिस पाड़ा में हम लोगों का पहुंचना बाकी है, उस सब बस्ती में, उस पाड़ा में देवराज के लिए नहीं, हम लोगों के लिए पहुंचना होगा। যে পাড়াতে এখনো মাদুর পাতা বাকি আছে, আজকে যারা এখানে উপস্থিত হয়েছে, আমাদের মায়েরা, বোনেরা, আমাদের কর্মীরা, আপনাদেরকেই পৌঁছাতে হবে। কারণ বাঁচতে হবে আমাদেরকে, মান সম্মান বিকিয়ে দিয়ে নয়, মাথা উঁচু করে বাঁচতে হবে। তাই প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা পাড়াতে, প্রত্যেকটা পরিবারে আমাদেরকে এই কটা দিনেই পৌঁছাতে হবে যে যদি বাঁচতে চাও তাহলে দেবরাজকে কাস্তে হাতুড়ি তাড়াতে ভোট দেওয়া, যদি মরতে চাও তাহলে তৃণমূল বিজেপির ভাগাড়ের দরজা খোলা আছে, যার যেদিকে খুশি চলে যাও। কি হবে এই লোকসভা ভোটের পর? বাঁচতে পারবো? ভোট দিতে পারবো? দেশটা চলবে? আমাদের কাজ, কারখানা, পেটের ভাত, মাথার ছাদ, शिक्षा, चिकित्सा থাকবে ना? तो मोदी जी और ना तो ममता बनर्जी दोनों ही इस बारे में बात नहीं कर रहे। আমি শুনলাম জলপাইগুড়িতে দিদিমণিরা এসছেন, এসে মিটিং করেছেন, নাকি লোকজন আসেনি, ফ্লপ হয়ে গেছে, মাঠে লোকজন হয়নি। খুব মন খারাপ। এরকমটা হয় জানেন, এটা কোনো অসুবিধা নেই। মনে করুন গত বছর যে সমস্ত লোকগুলোকে নিয়ে ভোটে এসেছিল গতবার, এবারে যখন ভোট চাইতে এসেছে সেই লোকগুলো তো সাথে নেই, নেই তো সেই লোকগুলো। এবারে যেই আসছে সেই বলছে, দিদি আপনি এলেন, পার্থদা কোথায়? বলতে পারছে না, জেলে আছে। এবারে বলছে, দিদি আপনি একা এলেন, আপনার বীর অনুব্রত। তখন আরো লজ্জা পেয়ে যাচ্ছে, বলছে ও বেটা তখন তিহার জেলে কম্বল পেতে শুয়ে আছে, মেয়েকে সাথে নিয়ে। ওকে যখন জিজ্ঞেস করতে যে আপনি একাই চলে এলেন, খাদ্যমন্ত্রীকে আনলেন না, তখন তো বলছে এবারে চুপ করো, ও বেটা জেলে আছে। এবারে আমরা বলছি বাকি যতগুলো চোর নেতা আছে সবকটাকে জেলে যেতে হবে। এই ভোটটা শুধুমাত্র একটা আসনে জেতার ভোট নয়, এই ভোটটা আমাদের কাজ, আমাদের পেটের ভাত। আর যারা এগুলো চুরি করেছে তাদেরকে জেলে ভরানো ভোট। বাঁচতে গেলে মাথা উঁচু করে দাঁড়াতে হয়, আর মাথা উঁচু করে দাঁড়াতে গেলে কোমরের জোর সোজা করে দাঁড়াতে হয়। পারবেন না মায়েরা সোজা করে দাঁড়াতে?
না যদি দাঁড়াতে পারেন প্রতিদিন সামনের দিকে মাথা ঝুঁকিয়ে আর হাত পেতে বাঁচতে হবে। যদি সেই বাঁচাটা শ্রেয় মনে হয় সিদ্ধান্ত আপনাদের, আমাদের বলার কিছু। আমরা জানতে চাইছি গোটা এলাকা জুড়ে কি কাজের কোনো ব্যবস্থা করা যেত না? लास्ट 10 बছর मोदी जी भाजपा का सरकार चला कर गए हैं और लास्ट 13 सालों से ममता बनर्जी तृणमूल कांग्रेस द्वारा राज्य सरकार চালিয়ে গেছেন। বুকে হাত দিয়ে বলুন, এই সিমলার ছেলে মেয়েগুলো কোনো কাজের যোগ্য না, কোনো কাজের যোগ্য নই। আমরা কিছু বানাতে পারবো না। আমরা কোন কারখানা, ফ্যাক্টরি, কোন স্কুল, কলেজ, হসপিটাল, হেলথ সেন্টার, সাফাই কর্মী কিছুতে কাজ করতে পারবো না। এই গোটা পঞ্চায়েত এলাকায়, এই বিধানসভা এলাকাতে, এই মালবাজার বিধানসভা এলাকাতে একবার বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞেস করুন তো কয়টা নতুন ছেলেপুলে পার্মানেন্ট চাকরি হয়েছে? যদি পার্মানেন্ট চাকরি হয়, সরকারি চাকরি হয়, মাস গেলে 30-40 হাজার টাকা বেতন, সেই একই কাজ মাথা নামিয়ে করতে হচ্ছে, মাস গেলে 5 থেকে 10 হাজার টাকা বেতন। সেই কাজও কি আছে? যদি 1000 জন কাজ করছে তাহলে তার মধ্যে 100 থেকে 120 জন মেয়েরা, তাহলে মেয়েরা কি করবে? मोदी जी बोलते हैं कि आप रसोई घर में रहो কিংবা আতুর ঘরে থাকুন, এটাই হচ্ছে মনুবাদী দর্শন। আর তৃণমূল বলছে রাত 12টায় পার্টি অফিস চলে আসো, এটা পার্টি অফিস দর্শন। এটা আমাদের মান সম্মান? এইটা কি হবে? এই গোটা জলপাইগুড়ি লোকসভা হয়েছে তো এখানে দেবাগার আন্দোলন, এই মাঠেই তো উপস্থিত আছে। দেবাগার আন্দোলনে 15 বছর, 16 বছর, 17 বছর বয়সে যারা দেবাগার আন্দোলনে পিছনে ঝান্ডা নিয়ে থেকেছেন, লড়েছেন, বাপ ঠাকুরদাকে লড়তে দেখেছেন, সেই কর্মীরাও তো আজকে আমাদের বাপ কাকারা এই সভাতে উপস্থিত আছে। ऑपरेशन बरगा হয়েছে, লাল ঝান্ডে কা সরকার इस पश्चिम बंगाल में পাট্টা দিয়ে, জমির কাগজ দিয়ে বলেছে জমিটা তোমার, জমি নিজের করে পেলে কি হয়? এতটা ঘোমটা নিয়ে মুখ বেঁধে যে বাবুর বাড়িতে গোয়াল পরিষ্কার করে দিত, সেই বাড়িটা যখন একটু করে জমির মালিক হলো, তখন সেই জমিটার পায়ের নিচে যা এলো তার গলার জোর বাড়ে। ঘোমটা নিয়ে সারা দিন বাড়িতে যে এটো কাটা পরিষ্কার করে দিত, বাড়ি ঘরদোর পরিষ্কার করে দিত, কাপড় কেচে দিত, বাসন ধুয়ে দিত, বাড়ির গরু ছাগল দেখে দিত। বামফ্রন্টের সরকার বলল, লাল ঝান্ডার সরকার বলল যে এবারের ভোটে ওই মেয়েগুলোকেও ভোটে দাঁড়াতে হবে। কারো কারো খুব খারাপ লেগেছিল, কিন্তু লাল ঝান্ডার পার্টিটা ছিল, বামফ্রন্টের সরকার ছিল, তারা বলেছিল যে যে মেয়েগুলো ঘর সামলাতে পারে সেই মেয়েগুলোকে ভোট দানের অধিকার দিতে হবে, সেই মেয়েগুলোকে ভোটে দাঁড়াতেও অধিকার দিতে হবে। যে মাটা, যে কাকিমাটা এতটা ঘুমটা টেনে ঘুরে বেড়াতো, যাকে বলতো যে এটো কাপটা ধুয়ে এনে ওইদিকে উপর করে রাখ, সেই কাকিমাটাই যখন ভোটে জিতে আর পঞ্চায়েতের অফিসে বসতে লাগলো, তখন বাবুর ঘরের বাচ্চা আর বলছে না যে এই কাপটা ধুয়ে যা, এখন সেই বলছে কাকিমা একটা ক্যারেক্টার সার্টিফিকেটে সই করে দিবে, আমার চাকরিটা আছে। এইটা ছিল বামফ্রন্টের সরকার, এইটা ছিল বামফ্রন্টের সরকার। और आज अपने सीने में हाथ रखकर इस विधानसभा में, इस ब्लॉक में, इस जलपाईगुड़ी जिला में और इस लोकसभा में जो 7 को विधानसभा है, आज बुथे बुथे खुঁজতে গেলে দেখতে পাওয়া যাবে যে সেই জমিগুলো অন্যরা হড়পে নিচ্ছে, দখল করে নিচ্ছে। পশ্চিমবঙ্গের সব সরকারি কর্মচারীদের দিয়ে প্রয়োজন হয়। পশ্চিমবঙ্গে যত সরকারি কর্মচারী আছে সবার ডিএর দরকার। শুধুমাত্র 2টো প্রজাতি আছে, আর তার সঙ্গে এখন আরেকটা লেজুর বেঁধেছে, এদের 3 জনের ডিএর দরকার হয় না। একটা হচ্ছে পুলিশ, তৃণমূলের সঙ্গে খেয়ে খেয়ে পেটের ভুঁড়ি বাড়িয়ে নিয়েছে, এক হচ্ছে বিডিও টেবিলের তলাতে, আর এক হচ্ছে বিএলআরও গরিব মানুষের জমি বড় লোকের নামে মিথ্যা করে ঢুকিয়ে দিয়ে তার আর ডিএর দরকার নেই। শুধুমাত্র নেতা কর্মী আর এমএলএ আর এমপিদের সঙ্গে যোগ সাজুত রেখে এরা
दीजिए, टाइम अपना भी आएगा। যত ফাইল আছে সব ফাইল আপনাদেরও দেখা হবে, কি করে এত সম্পত্তি হলো, কি করে এত বাড়ি হলো, সেটাও দেখা যাবে। আর কি ভাবছেন যে পেনশনের টাকার দরকার নেই? ওসব বাদ দিয়ে দিন, জেলে ঢুকতে হবে। আর জেল থেকে বেরিয়েছে এই তেহসিলদার গ্রাম পঞ্চায়েতের সামনে ফুটো বাটি নিয়ে বসতে হবে আর ভিক্ষে করতে হবে। মানুষ যাতে ফুটো মেরে নিয়ে যাবে, সেদিন নিজের বাড়ির বাচ্চাদের কাছে মুখ দেখাতে পারবেন তো? 19,000 আইসিডিএস এর সেন্টার খালি পড়ে আছে। কি হয় আইসিডিএস সেন্টারে? একটা কর্মী থাকে, একটা সহায়িকা থাকে। কাজ কি ওদের? ওদের কাজ হলো গোটা পাড়া ঘুরে, গোটা বুথ ঘুরে, কত কত পোয়াতি মেয়ে ছেলেরা আছে তাদের একটা লিস্ট তৈরি করা, তাদেরকে সঠিক সময়ে টিকা পাচ্ছে কিনা, ব্লাড টেস্ট হচ্ছে কিনা, আয়রনের ট্যাবলেটটা, ক্যালসিয়ামের ট্যাবলেটটা পাচ্ছে কিনা, শরীরে রক্ত আছে কিনা সেটা চেক আপ করা, তার যাতে ডেলিভারিটা ভালো করে হয় তার জন্য একটা ব্যবস্থা করা। আর 5 বছরের নিচে যে বাচ্চাগুলো পাড়াতে খেলে খেলে ঘুরে বেড়ায় সেই বাচ্চাগুলোকে ওই আইসিডিএস সেন্টারে কি করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, কি করে 2 পাতা অ বা ক খ লিখতে হয়, কি করে তাদের খাবার দাবার পুষ্টি হয় সেটা করার। গোটা পশ্চিমবঙ্গে 19,000 আইসিডিএস এর সেন্টারের কর্মীর পদ ফাঁকা আছে। দিদিমণিকে জিজ্ঞেস করুন, বলবেন ওসব হয়ে যাবে। কেন না? এখন চোরের পিসির গলা ভরে। আইসিডিএস এর সেন্টারে যারা আসে, যাদের আমাদের পাড়ার আমাদের বাড়ি গরিব লোকে শিক্ষা, পুষ্টি, চিকিৎসা দেখা দরকার, আজকে সেই সেন্টারগুলোকে ফাঁকা রেখে দিচ্ছে। ये सरकार आपका है और दिल्ली वाले जो बोलते हैं भाजपा का सरकार, বছরে 2 কোটি বেকারের চাকরি দেব বলেছিল। আজ 10টা বছরে 20 কোটি যদি বেকারের চাকরি হতো, কোন বড় লোকের বেটা বেটি চাকরি করতে যাইবো? চাকরি কারা করে? বেশিরভাগ তো মধ্যবিত্ত আর গরিব লোকেরা চাকরি করে। যদি 10 বছরে 20 কোটি লোকের চাকরি হতো, তাহলে 20 কোটির সঙ্গে আরো 4টে লোক মানে 80 কোটি লোকের হিল্লে হয়ে যেত। গোটা ভারতবর্ষে এত গরিবী, এত বেকারি, এত ভুকমারি, এত অপুষ্টি, এত শরীরে রক্তের অভাব থাকতো না। গোটা দুনিয়াতে একটা তালিকা তৈরি করেছে, একটা লিস্ট তৈরি করেছে যে ভারতবর্ষের লোকেরা কতটা খেতে পায়। 125টা দেশের মধ্যে ওই 1, 2, 3 করে একটা তালিকা তৈরি করেছে। সেই তালিকাটাতে আমাদের দেশের জায়গা হচ্ছে 111 নম্বরে। 1 থেকে 111, আর যে লিস্ট তৈরি হয়েছে সেটা 125টা দেশের। আমরা এগোচ্ছি না আমরা পিছোচ্ছি? তাহলে এই যে এত চাষ, ইতনা কিसान, इतना खेती, কোথায় যাচ্ছে ফসলগুলো? किसानों से पूछिए। वो लोग बोलते हैं कि চাষ করার জন্য যে বীজ, যে খাদ, যে সার, যে কীটনাশক, যে পাম্প, যে মেশিন, ফসলটা তৈরি হয়ে গেলে যেখানে বিক্রি করতে যাব, লাভ না হলে ভর্তুকি দিয়ে আমার ফসলটা সরকারি কিনবে কিনা, ফসল হয়ে গেল যে গোডাউনে রাখতে যাব সেই গোডাউনের চার্জ सरकारी गोडाउने रखबो ना बेसरकारी गोडाउने रखबो, फसल खरीदेगा कौन? सरकार बोलছে আমি কিনতে পারবো না। সরকার যদি কিনতে না পারে তাহলে রেশনের মাধ্যমে সরকার দেবে কি করে? রেশনে যদি চাল, ডাল, তেল, আটা, কেরোসিন তেল এসব যদি না দেয়, তাহলে পাড়ার এলাকার গ্রামের গরিব মানুষ বাজারের দোকানদার উপরে নির্ভর হয়ে যাবে। আর বাজারের দোকানদার সেই যখন মহাজনের কাছ থেকে জিনিস আসছে তার হস্তান্তর করছে। सरकार कहाँ है? किधर है मोदी जी? कहाँ? एक बार एक जंगल में बहुत लोग बोले कि चलो बहुत दिन हुआ कि शेर जंगल का राजा था, इस बार सब कोई मिलकर मीटिंग करके एक बंदर को राजा बना दिया जाए। তো শের বলল ঠিকই আছে, যখন জঙ্গলে সবাই মিলে ঠিক করছো যে আর বাঘ বনের রাজা থাকবে না, বান্দরি বনের রাজা হবে, তো বান্দরই হোক, গণতান্ত্রিক পদ্ধতি। बंदर हो गया जंगल का राजा। अब जंगल से भेड़, बकरी, गाय, गंडार, हाथी, मयूर, हरिण सब आस्ते आस्ते उधाव হয়ে যাচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই মিলে আবার মিটিংয়ে বসলো
বললো রাজাকে ডাকো। রাজাকে পাবে কোথায়? ও বান্দর বেটা এই ডালে ও ডালে ছুটে বেড়াচ্ছে, লাফিয়ে বেড়াচ্ছে। ওই যে রাজামশাই সিংহাসনে বসুন, বলছে তোমরা বলো আমি সব শুনছি। ও এ ডাল থেকে ও ডাল লাফিয়ে বেড়াচ্ছে। এবারে সবাই মিলে বলছে যে দেখুন আপনি রাজা হয়েছেন, সেদিন থেকে ছাগল, ভেড়া, গরু, হরিণ, হাতি সব জঙ্গল থেকে পালিয়ে যাচ্ছে। ও বেটা শুধু এ ডাল থেকে ও ডাল, ও ডাল থেকে এ ডাল করে যাচ্ছে। বলছে আরে আপ बैठिए तो सुनिए तो। বললো দেখো ভাই हम बंदर है, एक डाल से और एक डाल লাফিয়ে লাফিয়ে বেড়ানোটাই আমাদের কাজ। তোমরা আমাকে রাজা করেছো, ফলে আমি লাফিয়ে বেড়াচ্ছি, এটাই আমার কাজ। এবারে তোমরা বাকিটা ভোগো। তাহলে আমরা যদি বাঘকে বাদ দিয়ে আর একটা এদেশ ওদেশ ঘুরে বেড়ানো আর টিভিতে জঙ্গলে নিজের মুখ দেখানো, যদি একটা মোদিকে আমরা প্রধানমন্ত্রী করে দিই, তো সে আমার রাজ্য থেকে, আমার দেশ থেকে আমার খাবার চলে যাবে, আমার কাজ চলে যাবে, আমার শিক্ষা চলে যাবে, আমার স্বাস্থ্য চলে যাবে। সেটা থাকবে থাকবে না। মোদিজিকে पूछा जा रहा है, বলছে আমি ছবি তো তুলে নিচ্ছি, এটাই আমার কাজ, বাকিটা আমার কাজ না। সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। কি করবে? কি করবে দেবরাজ? এতদিন লাল ঝান্ডা যা করেছে দেবরাজ তাই করবে। কি করেছে লাল ঝান্ডা? লাল ঝান্ডা ছিল 100 দিনের কাজের গ্যারান্টি নিয়ে এসেছে, আর পঞ্চায়েত এসে কাগজ ফেলে দিয়েছে, আর পঞ্চায়েতকে বলেছে জব কার্ড দাও আর 100 দিনের কাজ দাও গ্রামের গরিব ছেলে মেয়েগুলোকে। দেবরাজ কি করবে? দেবরাজের পার্টি লাল ঝান্ডা, দিল্লিতে ইউপি 1 সরকার, কংগ্রেস আসনে বাইরে থেকে 62 খানা এমপি কংগ্রেসকে সাপোর্ট করেছে আর বলেছে যেখানে আরটিআই করতে হবে। কিসের আরটিআই? আরটিআই করলে কি হয়? আমি কত ট্যাক্সের টাকা দিলাম আর সরকার কত খরচ করলো তার জানার অধিকার আমার আছে। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। কি করে ধরা পড়লো যে 100 দিনের কাজের টাকাতে দুর্নীতি হচ্ছে? কি করে ধরা পড়লো যে জিটিএসে যে গাদা গাদা চাকরি দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিতে কার কার হাত আছে? কি করে ধরা পড়ছে? যে কোটা পশ্চিমবঙ্গে যখন লাল ঝান্ডা ছিল তখন 1 লক্ষ টাকা, 1 লক্ষ কোটি টাকা তার ধার ছিল, আর আজকে সেখানে 6 লক্ষ কোটি টাকা ধার হয়ে গেল। कहां से ये जाना जा सकता है कि बीजेपी पार्टी का आसार आगे 50 লক্ষ কোটি টাকা ধার ছিল, আর আজকে সেটাতে 650 লক্ষ কোটি টাকা ধার হয়ে গেল। इतना उधार ही तो हो रहा है, काम किधर हो रहा है? কোথায় কাজ? কে শোধ করবে এই টাকা? বলছে তোরা শোধ করে মরবে। আমি কোথা থেকে শোধ করবো? বলছে মদের দোকান খুলে দিয়েছি, 8000 স্কুল বন্ধ করে 21000 মদের দোকান খুলেছি, খাবার শোধ করবো। কি হবে আমাদের ভবিষ্যৎ? 8000 স্কুল বন্ধ করে দিয়ে 21000 মদের দোকান খোলা, ये है सरकार का नियत, ये है। सुपारी किलर का बाप निकला ये मोदी और अमित शाह। গোটা মাঠে যারা এখানে উপস্থিত আছেন আমাদের বাপ কাকারা ছেড়ে দিন, এখন তো বাচ্চা বাচ্চা ছেলেদেরও প্রেসারের রোগ। আবার হাত তুলে বলুন তো কার কার প্রেসারের রোগ আছে? এরকম সবার এখন বাচ্চাটা হাত তুলে দিয়েছে। দোকানে যান তো প্রেসারের ওষুধ কিনতে, ডাক্তার দেখালেই ডাক্তার একদিকে নাড়ি ধরবে আর একদিকে খসখস করে প্রেসক্রিপশন লিখে দেবে, বলবে যাও তেল মাখাওগা দোকান। আর আশেপাশের লোকজন বলবে প্রেসারের ওষুধ একদিনও বন্ধ করবি না। আর এই যে শুরু হলো, যতদিন না ঘাটে যাচ্ছিস ততদিন প্রেসারের ওষুধ সঙ্গে, ঘাটে যাবার পরও খাটে দিতে হবে। সেই প্রেসারের ওষুধ তৈরি করছে গ্লেনমা কোম্পানি। उधारी करके दवा तो खा रहे हैं किंतु रोग सारছে না। এই গ্লেনমা কোম্পানি চাষে দেবার জন্য কীটনাশক ওষুধ তৈরি করছে, খেতে তো দিচ্ছি, জমিতে তো দিচ্ছি, কিন্তু পোকা মরছে না। সার তৈরি করছে এই গ্লেনমা কোম্পানি, সার তো দিচ্ছি, সেই সার এক্সপায়ারি ডেটে চলে যাচ্ছে, নাকি সেই সার 800 টাকা 7টা 2400 টাকায় বিক্রি করছে, তার হিসাব তো ভিডিওকে দিতেই হবে, আজ নয় তো কাল দিতেই হবে। মমতা ব্যানার্জির আঁচলটা এখনো অত বড় হয়নি যে তোমরা চোর ভিডিওগুলোকে তোমরা বাঁচিয়ে নেবে, ওদের হিসাব হবে। তোমার চুরির আঁচলের তলা থেকে বের করে সবকে জেলে পাঠানো হবে, পাঠানো। কি হবে সেই গ্লেনমা কোম্পানি? 3 বার নোটিশ পাঠালো সরকার, বললো তোমার ওষুধ জাল, তোমার ওষুধ খাচ্ছে কিন্তু রোগ সারছে না, তোমার ওষুধ জাল, তোমার কীটনাশক জাল, তোমার সার ভালো নয়। 3 বার নোটিশ পাঠালো। কেন পাঠালো?
ওষুধটাকে ভালো করে তৈরি করার জন্য না। এই যে গ্লেনমার্ক কোম্পানি, এই যে তেলমা, এই যে প্রেসারের ওষুধগুলো বানায়, মোদির পকেটে কোটি কোটি টাকা ভরে দিল, বললো যা এবারে জাল ওষুধ বানিয়ে নেগা। লোকের রোগ অসুখকে বন্ধক দিয়ে যে নিজের ফান্ডের, পার্টির ফান্ডের টাকা ইনকাম করে, তাকে তো সুপারি কিলারি বলে। মানুষের জীবনকে বাজি রেখে যারা টাকা ইনকাম করে। পশ্চিম बंगाल में ये ममता बनर्जी का सरकार চারিদিকে ডিয়ার লটারি টেবিল লাগিয়ে দিয়েছে, চারিদিকে। আর সরকারকে পয়সা দিচ্ছে डियाल लॉटरी दे। कभी कभी तो सोच में पड़ जाते हैं कि सरकार है या लॉटरी वाला है। सरकार থাকলে চাকরি দিতে, লটারি वाला হলে লটারি বিক্রি করছে। আপনি কি চান আমার ভাষণ শুনে শুধু তালি দিতে? আমাদের পার্টি মঞ্চ করে মাইক করে আমাকে এখানে গান গাওয়ার জন্য ডাকেন। আমার পার্টি এখানে মঞ্চ করে মাইক করে চেয়ার দিয়ে টেবিল দিয়ে আপনাদেরকে এখানে বসিয়ে আমার ভাষণ শুনে গা গরম করে হাততালি দিতে ডাকেন। আমার পার্টি সঙ্গে কংগ্রেসকে নিয়ে আপনাদেরকে ডেকেছে যে দুনিয়া জাহান মে जो हो जाए সিমলার পঞ্চায়েতে দেবরাজকেই জিততে হবে। তার জন্য যত দূর যেতে হয় জান কবুল লড়ে যান, আর ভোটটা কাস্তে হাতুড়ি তাড়াতেই করাতে হবে, আর সব অপমানের শোধ নিতে হবে। আমার পার্টি এই জন্য আপনাদেরকে ডেকেছে এখানে যে গরিব মানুষের যে জল জঙ্গল জমির অধিকার পার্লামেন্টে দিল্লির ভেতরে ৬২টা এমপি কংগ্রেসকে সাথে নিয়ে যে অধিকার অর্জন করেছিল, সেই অধিকারটা যাতে গরিব মানুষের থাকে সেইটাকে রক্ষা করার জন্য আমার পার্টি আপনাদেরকে ডেকেছে আজকের এই সমাবেশে যে দেবরাজকে এই পঞ্চায়েত থেকে জিতিয়ে দিয়ে পাঠিয়ে এই এলাকাতে যে মা বোনেরা মাইক্রো ফিন্যান্সের আওতায় এসে 14% করে প্রতি সপ্তাহে কিস্তির টাকা শোধ করছেন মাইক্রো ফিন্যান্সের বন্ধন ব্যাংকের, তারা যাতে ওই ব্যাংকের আওতা থেকে বেরিয়ে এসে সরকারি সমবায় সমিতির আওতায় এসে সমবায়টাকেও বাঁচাতে পারে আর আমার মা বোনেরাও বাঁচতে পারে। আমার পার্টি আপনাদেরকে মা বোনেদেরকে ডেকেছে এই কারণে যে গতকালও ঈদের আগে যখন বাজার করতে গেছে, তখন পরিযায়ী শ্রমিক হয়ে যে ছেলেটা বাড়ি ফিরেছে, সেই ছেলেটা যখন বাজারে গেছে পকেটের কিছু টাকা নিয়ে, বাচ্চা যখন জামা কিনতে গেছে, বলেছে একটা 5 বছরের মেয়ের জামা দিয়ে দিন তো। বলেছে দাদা একটু সাইজটা বলুন। বললো দাঁড়াও আমি তোমার বৌদিকে জিজ্ঞেস করি। বৌদিকে যখন ফোন করেছে বলছে মেয়েটার কত সাইজের কাপড় লাগে গো একটু বলো তো। বলছে তোমাকে সব বলতে হবে না, তুমি বলো যে 9 বছরের বাচ্চার একটা জামা কাপড় দিতে। বলছে কেন? মেয়ের বয়স তো 5 বছর, 9 বছরের কাপড় কেন দিতে হবে? বললো এই বছর ঈদে তুমি বাড়ি ফিরতে পেরেছো, সামনের বছর ঈদের সময় বাড়ি ফিরতে পারবে কিনা তার তো কোনো গ্যারেন্টি নেই, তাহলে 2 সাইজ জামাটা বড়ই নিয়ে রাখো যাতে বাচ্চাটা আরো কিছুদিন পড়তে পারে। এইটা আজকে আমাদের অবস্থা, এইটা আজকে আমাদের দশা। যাদের দায়িত্ব নেবার কথা ছিল তারা দায়িত্ব নেয়নি। सड़क पर कानून तैयार हुआ था, जो कानून जनता को सुरक्षा देने का बात था, যে আইনে মানুষের জমিকে সুরক্ষা দেওয়ার কথা ছিল, যে আইনে কৃষকের ফসলটাকে তাকে রক্ষা করার তার অধিকার ছিল, তার ক্ষমতা ছিল, যে আইনে হিন্দু মুসলমান পাশাপাশি বসে থেকে বসবাস করার আর একে অন্যের হাত ধরে অন্যকে বাঁচিয়ে রাখার অধিকার ছিল, তার দায়িত্ব ছিল, সেই দায়িত্ব তারা পালন করেনি। তাই আমরা যেটা চাইছি, कौन जीत सकता है अगर ये सोचकर वोट कीजिएगा तो गड़े पा पड़े जाए और गड़े पा पड़े गले पा भेঙে যায়। তাই কার যেটা উচিত সেইটা দেখে ভোটটা করতে হবে এবং ভোটটা করাতে হবে। কারণ এই ভোটে ভুল হলে মোদি শুধু তৃতীয়বার সরকার গড়ব বলে এগোচ্ছে না, মোদি এগোচ্ছে গোটা দেশে সংবিধানকে বাঁয়ে জমা রেখে মনুবাদী দর্শনে এবং স্বৈরাচারী একটা শাসন ব্যবস্থা তৈরি করে প্রথমে মুসলমানদেরকে বের করো, তারপরে শিডিউল কাস্ট শিডিউল টাইপদের বের করো, আর এদেরকে যদি আটকাতে কমিউনিস্টরা লাল ঝান্ডারা আসে তাহলে ওদেরকে আগে কেটে ফেলে দাও। কোন বিরোধ করেগা? মমতা ব্যানার্জি। সিএ এর জন্য মমতা ব্যানার্জি সবার আগে সওয়াল করেছিল। কে হারাবে বিজেপিকে? মমতা ব্যানার্জি।
যে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্টের বিরোধিতা করে মোহাম্মদ সেলিমরা পার্লামেন্টে লড়েছিল, সেই ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্টের যা যা বিধিনিষেধ আছে, যা যা ক্লজ আছে, সেগুলো পশ্চিমবঙ্গে সবার আগে যদি কেউ প্রয়োগ করেছে সেটা হলো মমতা ব্যানার্জি। কে বিজেপির বিরুদ্ধে লড়বে? মমতা ব্যানার্জি। হিম্মত আছে ওর? পারবে ও লড়তে? তাহলে কেন জিটিএ এর মধ্যে শুধুমাত্র বাড়ির কুকুরটা বাজে সবাইকে চাকরি দিয়ে দিয়েছে? বাড়ির কুকুরটা বাদে বাকি সবাইকে মাস্টারের চাকরি দিয়েছে। তুমি ভালো করলে চাকরি দিলে, কিন্তু মাস্টারেরই চাকরি দিলে। যে স্কুলগুলোতে তোমার সব ফেল করা ছেলে মেয়েগুলো পড়াতে যাবে, সেই স্কুলে তো আমার বাচ্চা পড়তে যাবে, তাহলে ফেল করা মাস্টারের কাছে আমার বাচ্চা শিখবে কি? প্রতিদিন বিজ্ঞানের অগ্রগতি ঘটছে, প্রযুক্তির অগ্রগতি ঘটছে।